আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সবাই একসাথে সালাম দিচ্ছ। আমি আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমি যেই রুমটাতে ঘুমাই, মানে আমার বাসাটা, ওটা হলো গিয়ে তোমার ছাদের ঠিক নিচতলায়। মানে আমি ৪ তলায় ঘুমাই, এর উপরে হচ্ছে ছাদ। প্রচন্ড গরম পড়ে। গত কয়েকদিন ধরে ঢাকায় অসম্ভব গরম। তো আমার রুমে কোনো এসি-টেসি নাই। আমি যেটা করেছি যে ফ্যানটা যেদিকে, ডিরেক্ট ফ্যানের নিচে মাথা দিয়ে ঘুমিয়েছি সেহরির পরে বেশ কয়েক ঘন্টা। এটার পর থেকেই গতকাল থেকে আমার বেশ ঠান্ডা, ঠান্ডা ভাব, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া মানে এগুলো শুরু হয়ে গেছে। তো আমি আজকে চেষ্টা করছি যতটুকু সেফ থাকা যায়, যতটুকু সেফ থেকে ক্লাস নেওয়া যায়। মানে সেফ থাকা বলতে রোজার দিন আসলে ক্লাস নেওয়াটা কিন্তু খুব কঠিন। অনলাইন ক্লাস নেওয়া অফলাইন ক্লাসের চেয়েও বেশ কঠিন। কারণ অনলাইন ক্লাসে হচ্ছে অনেক বেশি এনার্জি যায় অফলাইন ক্লাসের চেয়ে। তো রোজার দিনেও ঘন্টার পর ঘন্টা আমরা ক্লাস নিচ্ছি শুধু তোমাদের জন্যই। তো আমরা এক্সপেক্ট করব যে তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিবা। তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হয়। একজন আমাকে ইফতারের দাওয়াত দিচ্ছে খিলগাঁওয়ের গোরানে। মাহিম, আমি জানি না তুমি হয়তোবা গোরানে থাকো। তো কোনো এক সময় ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে তোমার সঙ্গে। গোরানের শাহী মসজিদের এই দিকটাতে আমার নামাজ পড়া হয়। তো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যে অনেকেই বলছে একই কথা, যেমন সেজুতি আফরিন বলল বাসায় ছাদের নিচে গরমে টেকা যায় না। আসলে সবারই এরকম একই অবস্থা। যে এখন গরমটা অনেক বেশি বাড়তেছে আরকি। তো গরমটা বাড়ার কারণে একটা মানে এই না গরম না ঠান্ডা এমন একটা কন্ডিশন। এনিওয়ে, আজকে আমরা যেটা পড়াবো তার আগে আমি একটু সবার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে। আমরা আজকে সহপাঠে সিরাজউদ্দৌলা পড়াবো। সিরাজউদ্দৌলা নাটকটা কার পুরোটা পড়া হয়েছে? একটু আমি এটা একটু দেখতে চাই। একটু চ্যাটে লিখো তো একবার যে পুরোটা একবার পড়েছো সিরাজউদ্দৌলা নাটকটা। এটা একটু লিখো তো চ্যাটে। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের উপর দিয়ে গিয়েছি। আমি কখনো সিরাজগঞ্জে আসি নাই। একজন প্রশ্ন করেছে সিরাজগঞ্জে এসেছি কিনা? সিরাজগঞ্জে আমি কখনো ডিরেক্ট যাইনি। কিন্তু সিরাজগঞ্জের উপর দিয়ে অনেকবার গিয়েছি আরকি। রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গে যাওয়ার সময় তো সিরাজগঞ্জ ক্রস করতেই হয়। যমুনা সেতু ক্রস করলে তো সিরাজগঞ্জ ক্রস করতেই হবে, নাহলে কেমনে কি? আচ্ছা, বেশিরভাগই পড়ে নাই যেটা দেখলাম। সহপাঠটা আমাদের যেটা হয় যে আমরা নরমালি পড়ি না। কারণ আমরা এমনিতে যখন গল্পের বই পড়ি, আমাদের সাইকোলজিক্যালি কাজ করে যেটা হচ্ছে গল্পের বই। কিন্তু যখন আমরা আ গল্পের বই পড়ি না, যখন আমাদের মাথায় এটা কাজ করে যে না, এইটা গল্পের বই ঠিক আছে, কিন্তু মানে এটা আসলে পাঠ্য বইয়ের অন্তর্গত। মানে যখন আমরা সহপাঠ পড়তে যাই। তো এইটার জন্যই আসলে স্টুডেন্টরা দেখা যায় আর ৮-১০ টা গল্পের বইয়ের মতো করে পড়ে না। কিন্তু আমি সবাইকে বলব সিরাজউদ্দৌলা নাটকটা পুরোটা পড়তে, আমি পড়ানোর পরেও। নাটকটা একে তো অত্যন্ত ইন্টারেস্টিং, নাটকটা অনেক বেশি ইমোশনাল। আর এই নাটকটা পড়লে তুমি অনেক কিছু শিখতে পারবা। ইতিহাস থেকে মানুষের শেখা উচিত, কিন্তু মানুষ ইতিহাস থেকে ভুলেও শেখে না। ইতিহাস থেকে যদি মানুষ শিখতো, তাহলে এভাবে শেখ হাসিনার পতন হতো না বা আরো নানা কিছু হতো না পৃথিবীতে। তাই বলছি যে আমরা ইতিহাস থেকে শিখব এবং ইতিহাস থেকে শেখার জন্য একটা খুব ভালো রিসোর্স হচ্ছে এই সিরাজউদ্দৌলা নাটকটা। আচ্ছা চলো, এবারে আমরা নাটকটাতে চলে যাচ্ছি। আমি আজকে যা পড়াবো আমি ১ম থেকেই বলব সবার পূর্ণ মনোযোগ ক্লাসের মধ্যে দিতে। কারণ তোমরা বেশিরভাগই সহপাঠটা হয়তোবা পরে আর ওইভাবে খুব একটা পড়বা না বা পড়ার সময়ও পাবা না। কারণ তোমাদের আরো অনেকগুলো সাবজেক্ট আছে, আরো নানা রকম বিষয়াদি আছে। কিন্তু সহপাঠ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সহপাঠ থেকে তুমি একটা মানে অবধারিত তুমি সহপাঠ থেকে একটা সৃজনশীল প্রশ্ন পাচ্ছ। তো যেহেতু তুমি একটা সৃজনশীল প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবেই এই সিরাজউদ্দৌলা থেকে। তাই আমি আজকের ক্লাসে এমন কিছু বিষয় পড়াবো, যেগুলো পড়ালে তুমি তোমার সৃজনশীল প্রশ্নটা উত্তর করে দিয়ে আসতে পারবা। আমি আবার বলে নিচ্ছি, আমি তোমাকে এমন কিছু পড়াবো না যেটা হচ্ছে একদম লাইন টু লাইন, লাইন টু লাইন। আমার স্টুডেন্ট তোমরা এইচএসসি তে পড়ো, এখন আসলে মানে ইন্টারে পড়ো। তোমাদেরকে তো আসলে লাইন টু লাইন পড়ানোর মতো বয়সে তোমরা নাই। তোমাদেরকে আমি এমন কিছু পড়াবো যতটুকুর জন্য তোমরা অ্যান্সার করতে পারবা। মানে এইটা আরকি। এই হচ্ছে কথা। ঠিক আছে। আমি এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। আমি আ যখন প্রশ্ন উত্তরের সময় হবে, তখন তোমাদের কাছ থেকে ইনশাআল্লাহ প্রশ্ন নিবো। আপাতত আমরা কথা আর বাড়াচ্ছি না। আমরা ক্লাসে চলে যাচ্ছি। সুমাইয়া বারবার একটা জিনিস লিখছে। আ হ্যাঁ, সুমাইয়া তুমি যেটা বলছো ইটস রাইট। সেটাই। হ্যাঁ, হিমালয় হিমু। এক্সাক্টলি। সেজুতি আফরিন বলেছে বরিশালে এসেছি কিনা? আমি বরিশালে গিয়েছি। আর বরিশালের উপর দিয়ে বেশ কয়েকবার আমি আ তোমার কি বলে যে বরগুনা গিয়েছি, তারপরে পটুয়াখালী গিয়েছি।
ওই দিকটাতে আমি গিয়েছি। তো যখন তোমাদেরকে আমি সময় দিব প্রশ্ন করার, তখন তোমরা আলাদা করে প্রশ্ন করবা। ঠিক আছে? ওকে। এটা অবিচারের কিছু নাই হৃদয়। যদি আমি পড়ানোর মাঝখানে তুমি প্রশ্নই করতে থাকো, তাহলে আমি পড়াবো কখন? আর তোমার প্রশ্নের উত্তরই বা দিব কখন? আমি পড়াচ্ছি, যদি তোমার প্রশ্ন থাকে সেটা লিখে রাখবা। ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমরা অ্যান্সার করব। চ্যাটটা একটু পজ করতে হবে। এখানে মাউস, আচ্ছা মাউসের এক্সেস আছে না? এখান থেকে ও আচ্ছা এই যে এইটা, এটা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ওকে। হ্যাঁ, হইল না? ঠিক আছে। ওকে। হুম। তো এবারে তোমরা মনোযোগ দাও, খুব ভালো মতো মনোযোগ দাও। আমরা ১ম এ সিরাজউদ্দৌলা নিয়ে পড়াবো। তার আগে সিকান্দার আবু জাফর নিয়ে অল্প একটু আমরা পড়ব। সিকান্দার আবু জাফর জন্মেছিলেন ১৯১৯ সালে এবং তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৫ সালে। তিনি জন্মেছিলেন ১৯১৯ সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৭৫ সালে। সিকান্দার আবু জাফর মূলত ছিলেন একজন, এখানে উনি কবিতা লিখেছেন, নাটক লিখেছেন। কিন্তু এখানে আমরা তার নাট্যকার সত্তাটা নিয়ে কথা বলব। যেহেতু আমরা এখানে তার লেখা কোনো কবিতা পড়ছি না, আমরা বরং তার লেখা একটা নাটক পড়ছি। তিনি ১৯শে মার্চ ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন মূলত সাতক্ষীরাতে। তার পিতামাতার নাম এখানে দেওয়া আছে এবং আ তাদের কার পদবী কি ছিল সেটাও দেওয়া আছে। তো এগুলো আমি পড়াবো না আলাদা করে খুব একটা। কারণ এগুলোতে তো বোঝানোর কিছু নাই। তিনি বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৬৬ সালে এবং ১৯৮৪ সালে তিনি একটা হাস্যকর পদক পান। সেটা হলো মরণোত্তর ২১শে পদক। এই বছরও দেওয়া হয়েছে বেশ কিছু মানুষজনকে। যেমন তার মধ্যে আমার স্যার রয়েছেন প্রয়াত ডক্টর আকবর আলী খান স্যার। কিন্তু এটা আমি যে বললাম যে ধরো কেন হাস্যকর হাস্যকর? ২১শে পদক অবশ্যই অনেক বড়, সবচেয়ে বড় রাষ্ট্রীয় সম্মাননা আমাদের দেশে। কিন্তু মরণোত্তর কেন? যখন সেই ভদ্রলোক জীবিত ছিলেন, তখন তাকে দিলে তিনি ওটা দেখে যেতে পারত। আসলে যেই মুহূর্তে তুমি মরো, তোমার কবরের জীবন শুরু হয়, সেই মুহূর্তে জিনিসটা হয়ে যায় কি এমন যে আসলে কিছুই যায় আসে না। তোমাকে এখানে ২১ এ পদক দিল, না তোমাকে বাংলা একাডেমি পদক দিল, আসলে কিছুই যায় আসে না তোমার কাছে। তো তার কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, গল্পগ্রন্থ নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে এবং এখানে তার অন্যান্য বিষয়াদি নিয়েও লেখা হয়েছে। তো এখানে সিরাজউদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ এবং টীকা নিয়েও হচ্ছে দিয়েছি। তো এগুলো আমি আলাদা করে এখন পড়াবো না, শব্দার্থ ও টীকা। এটা পড়াইলে randomly কিছুই বুঝবা না। আমি আজকে যেই কাজটা করব, সেই কাজটা হলো আমি সিরাজউদ্দৌলা নাটকের ব্যাকগ্রাউন্ড নিয়ে বলবো, সিরাজউদ্দৌলা নাটকের ক্যারেক্টার গুলো নিয়ে বলবো এবং কি ধরনের সৃজনশীল এসে থাকে তোমাদেরকে তেমন কিছু সৃজনশীল প্র্যাকটিস করাবো। এটা করলেই তোমরা, আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ, তোমরা সৃজনশীলে অন্তত ১০ এ ৯ তুলে আসতে পারবা। কেন আমি বাকি ১ মার্কসের গ্যারান্টি দিতে পারবো না? কারণ জ্ঞানমূলক অনেক জায়গা থেকে করতে পারে। আর এত বড় একটা নাটক, এইটার কোন কোনা ঘুপচি থেকে জ্ঞানমূলক প্রশ্ন করবে সেটার গ্যারান্টি আসলে আমার পক্ষে কেন কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। কিন্তু, কিন্তু সাধারণত যেটা হয়ে থাকে যে কিছু নির্দিষ্ট বিষয়াদি থেকেই জ্ঞানমূলক এসে থাকে। তো তুমি এটাও ধরে রাখতে পারো, আজকের ক্লাস থেকেই তুমি তোমার জ্ঞানমূলকেরও কমন পেয়ে যাবা। মানে মোটের উপর বলতে পারি যে ১০ টা জিনিসেরই তুমি কমন পেয়ে যাবা। আচ্ছা, আমি একটু আমার মাফলারটা পরে নেই। আমি আ গলায় আমার খুবই ঠান্ডা লাগছে, খুবই খারাপ লাগছে। তো আমি, তোমাদের কাছে মনে হতে পারে যে গরমকাল, কিন্তু আমরা যখন স্টুডিওতে ক্লাস নেই, এখানে তো আসলে এসি দেওয়া। এখানে আমার বেশ ঠান্ডা লাগছে। এবং গলায় ঠান্ডা লাগা মানে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমি এজন্যই এখন একটু সেফ সাইড এ থাকার জন্য মাফলারটা নিয়ে নিলাম। পলাশীর যুদ্ধ, এটা নিয়ে আমরা জানি। এখন আমরা পলাশীর যুদ্ধের ব্যাকগ্রাউন্ডটা একটু জানাটা আমাদের ইম্পোর্টেন্ট যে পলাশীটা কি? এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটা গ্রাম। নদিয়া জেলাটা কোথায়? নদিয়া জেলাটা হলো গিয়ে যেখানে তোমার আমাদের দেশের আ চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গার পরের ওই পাশের জেলাটা হচ্ছে নদিয়া। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা স্থলবন্দর রয়েছে গেদে। ওই গেদে স্থলবন্দরটা হয়েছে ওই চুয়াডাঙ্গাতে। তো তোমার, হ্যাঁ, চুয়াডাঙ্গাতে। তো ওই গেদের মানে এই পাশে হলো গিয়ে চুয়াডাঙ্গা। আর তুমি বর্ডারটা ক্রস করে ওই পাশে গেলে হচ্ছে নদিয়া। সেই শহরের কৃষ্ণনগরের, নদিয়া সদর শহর কৃষ্ণনগরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটা গ্রাম।
এই গ্রামটাকেই বলা হয় পলাশী। এখন এটার নাম হচ্ছে সেন্সাস টাউন। ১৭৫৭ সালে এই গ্রামে এই বিখ্যাত পলাশীর যুদ্ধ হয়েছিল। বর্তমানে পলাশী একটা গ্রাম পঞ্চায়েত এবং ওটা একটা বিজনেস হাব বা বাণিজ্য কেন্দ্র বলতে পারো। এবারে আসা যাক পলাশীর যুদ্ধ নিয়ে। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে নবাব যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধে উভয় পক্ষের সৈন্যবহর সম্পর্কে জানা যায় যে ইংরেজ পক্ষে সৈন্য সংখ্যা ছিল ৩,০০০, কামান সংখ্যা ছিল গোটা ১০-এর, ব্যবহৃত হয়েছে ৮টি। পক্ষান্তরে নবাবের সৈন্য সংখ্যা ৫০,০০০, কামান সংখ্যা ৫০টির বেশি। যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থাকায় যুদ্ধে নবাব পরাজিত হন এবং ইংরেজরা জয়ী হয়। তাহলে আমরা দেখছি যেখানে নবাবের সৈন্য ছিল ইংরেজদের চেয়ে ৪৭,০০০ সংখ্যায় বেশি। কারণ নবাব ৫০,০০০, ইংরেজরা ছিল ৩০,০০০। কামান ছিল হচ্ছে ওদের কত? ওদের ছিল মাত্র ১০টার মতো। তার মধ্যে ৮টা ব্যবহৃত হয়েছে। আর নবাবের কাছে ছিল ৫০টা। কিন্তু এরপরেও কেন নবাব হারেন? আমরা এই সিরাজউদ্দৌলা পড়ানোর আগে এটার জিস্টটা একটু বলে নেই। মীর জাফর এই শব্দটা আমাদের দেশে গালি হিসেবে ব্যবহৃত হয়। শুধু আমাদের দেশে নয়, বাংলা ভাষায়। তো মীর জাফর, যিনি হচ্ছেন নবাবের সেনাপতি ছিলেন, তিনি এখানে মূলত যুদ্ধটাকে নিষ্ক্রিয় করে দেবার মূল ভূমিকা পালন করেন। কিন্তু এর আগে ঘটনাটা আরো অনেক বড়। নবাবের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরেই প্রাসাদ ষড়যন্ত্র চলছিল। আমাদের ইতিহাসটায় আরেকটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের চলে যেতে হবে আলীবর্দী খাঁর কাছে। যিনি হচ্ছেন সম্পর্কে নবাবের নানা ভাই। তার কোনো পুত্র সন্তান ছিল না। তার ৩ মেয়ে। সেই ৩ মেয়েকে বিয়ে দিয়েছিলেন তার বড় ভাইয়ের ৩ ছেলের সঙ্গে। অর্থাৎ তাদের চাচাতো ভাই-বোনের মাঝে বিয়ে হয়েছে। মানে নবাবের বাবা এবং মা সম্পর্কে আবার চাচাতো ভাই-বোন। তো বিয়ে দেবার পরে ঠিক আছে, ভালো কথা। কিন্তু তিনি যখন তার আ মানে রাজ্যর ভারটা তো কারো হাতে ন্যস্ত করতে হবে। তো কারণ সবারই সময় ফুরিয়ে যায়, মানুষ পৃথিবী থেকে চলে যায়। তো আলীবর্দী খাঁ প্রচন্ড পছন্দ করতেন তার এই নাতিকে। সিরাজউদ্দৌলাকে তিনি এটা দিয়ে গেলেন। কিন্তু সিরাজউদ্দৌলার যে খালা, আপন খালা, সে হচ্ছে তোমার ঘসেটি বেগম। ঘসেটি বেগম এটা মানতে পারলেন না। তার প্রচন্ড রকম ইগোতে লাগলো। ঘসেটি বেগম ছিলেন একটা দুশ্চরিত্রা মহিলা। তার ক্যারেক্টার প্রবলেম ছিল এবং পরকীয়া প্রেম করে বেড়াতেন এবং আরো নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে আছে। এমনকি সম্পর্ক স্থাপন করেছেন তার যেই পরকীয়া প্রেমিক, এটারও কথা আছে। আলীবর্দী খাঁ যেটা করান তার সেই পরকীয়া প্রেমিককে তার নাতির মাধ্যমে হুকুম করায় তাকে হচ্ছে হত্যা করায়। তো সবকিছু মিলিয়েই হচ্ছে উনি ক্ষেপা ছিলেন সিরাজউদ্দৌলার উপরে। ফলশ্রুতিতে উনি সিরাজউদ্দৌলার এই সিংহাসনে আরোহণটাকে মেনে নিতে পারেন নাই। আরো একটা কারণ ছিল যে উনার সন্তানকে চেয়েছিলেন যে উনার সন্তান হচ্ছে নবাব হবে এবং উনার সন্তান ছিল একটা গাঞ্জাখোর, একটা নেশাখোর। তো উনি তখন এক্সপেক্ট করেছিলেন যে উনার সন্তানটা যেহেতু নেশাখোর, তো ওইটা থাকবে একটা নামে মাত্র সম্রাট বা নবাব, আর বাকি যা কাজ করার আমিই করব। কিন্তু তার এই আশায় গুড়ে বালি। তার এই আশাটা পূরণ হয়নি। এবং দেখো, উনি নিজে ছিলেন নিঃসন্তান। তার কোনো সন্তান নাই। তিনি যেই ছেলেটাকে পালক পুত্র হিসেবে নিয়েছিলেন, ওইটা ছিল নবাব সিরাজউদ্দৌলারই আপন আপন ভাই। নবাব সিরাজউদ্দৌলারই আপন ভাই ওটা। তো তিনি যার পিছনে এত মানে তার হিংসা বা এটা সেটা, সে একজন কিন্তু আরেকজনের ভাই। সে একজন আরেকজনের হচ্ছে ভাই। তো এই হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা, যদি আমি নাটকটার কথা বলি, তাহলে সেই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা নাটকের আ আদ্যোপান্ত। এখন নবাব সিরাজউদ্দৌলা নাটক পলাশীর যুদ্ধের কথা বললাম। কামান সংখ্যা ৫০টির বেশি আমি বললাম ছিল এদের। তো যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় থাকায় যুদ্ধে নবাব পরাজিত হন এবং ইংরেজরা জয়ী হন। আচ্ছা, এবারে আমরা আসি ফোর্ট উইলিয়াম। এটা কি? এটা হচ্ছে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত বাণিজ্য কুঠি। কুঠিটা কি? এখানে মূলত দেখা যেত যে ওরা বিজনেসের জন্য যে কুঠি স্থাপন করতো বা এটাকে আমরা ফোর্ট বলে থাকি ইংরেজিতে। ফোর্ট শব্দটা আরো বেশি প্রচলিত আমাদের কাছে। তো এই ইংরেজদের যেটা ছিল এটার নাম ছিল কি? এটার নাম ছিল ফোর্ট উইলিয়াম এবং ইংল্যান্ডের রাজা উইলিয়ামের সম্মানে এটার নামকরণ করা হয়। তারপরে আলীনগরের সন্ধি। এটা ১৭৫৭ সালের ৯ ফেব্রুয়ারি একটা সন্ধি যেটা সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশদের যে প্রতিনিধি ছিল রবার্ট ক্লাইভ, ক্লাইভের সঙ্গে এই চুক্তিটা হয়। এই চুক্তিটার শর্ত অনুযায়ী কলকাতা নগরীটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী ইংরেজরা সেখানে দুর্গ স্থাপন এবং টাকশাল প্রতিষ্ঠার সুযোগ লাভ করে। টাকশাল কি? যেখানে টাকা ছাপায়। যেমন বাংলাদেশের টাকশাল কোথায়? গাজীপুরে। তো ঐতিহাসিক তথ্যাবলী নিয়ে হচ্ছে কিছু কথা এখানে বললে বলা যায়।
তারপরেও হচ্ছে আমরা দেখব যে সিকান্দার এটা হচ্ছে তোমার কেমন নাটক? এটা হলো একটা করুণ রসাত্মক বা করুণ ট্র্যাজেডিক নাটক আরকি। তা করুণ রসাত্মক বলতে কি বোঝায়? ধরো একটা কন্যা বিদায় যখন হচ্ছে, বিয়ে, এটার মধ্যে কিন্তু অনেক দুঃখ আছে। এটা তো করুণ একটা বিষয় যে মেয়েটা আজীবনের জন্য ওর পরিবারটা ছেড়ে একটা নতুন পরিবারে চলে যাচ্ছে। আবার বিয়ের মাঝে তো আনন্দও আছে। এটাকে করুণ রসাত্মক বলা যেতে পারে। তো সিরাজউদ্দৌলা নাটকটার বিষয়বস্তুটাও এমন। এটাকে আমরা বলছি করুণ রসাত্মক। এটা প্রকাশিত হয় কবে? ১৯৬৫ সালে। অনেক আগে প্রকাশিত হয়েছে এবং প্রাসাদ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে ইংরেজ বণিকদের সাম্রাজ্যবাদী কূটকৌশল। আমরা এটা দেখতে পাবো এখানে যে প্রাসাদ ষড়যন্ত্র অর্থাৎ সিরাজউদ্দৌলার সবচেয়ে কাছের মানুষ যারা প্রাসাদে তারাই হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। সেটা মীর জাফরের কথা বলো, সেটা ঘসেটি বেগমের কথা বলো কিংবা সেটা মীরনের কথা বলো, যাদের কথাই বলো না কেন। আ মীর জাফর, বল্লভ রায় আমরা সবার কথাই দেখব যে যারা ছিলেন নবাবের সবচেয়ে কাছের মানুষ কিন্তু তারাই সবার আগে নবাবকে বাঁশ মারেন। তোমার জীবনে মনে রাখবা, তোমার জীবনে যত বড়, বড় ক্ষতিগুলা আল্লাহ না করুক, আমি দোয়া করি তোমার জীবনে বড় ক্ষতি না হোক। যদি হয়ে থাকে সেটা হবে তোমার খুব ক্লোজ মানুষজনদের দ্বারা। তুমি দেখো, তুমি যে মনে কষ্ট পাও বা অনেক সময় তোমার মনোমালিন্য হয়, এটা কিন্তু কোনো র‍্যান্ডম মানুষের জন্য আসলে হয় না। র‍্যান্ডম কারো জন্য হয় না। এটা হয় কার জন্য? এটা হয় হচ্ছে তোমার খুব ক্লোজ কোনো মানুষের জন্য বা এইরকম। আচ্ছা। তারপরে আ এখানে বেশ কিছু তথ্য দেয়া আছে। এই তথ্যগুলো আসলে আলাদা করে প্রয়োজন নাই এখন আমার পড়ানোর, কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে এটাও বলে দেই তোমরা ক্লাস শেষে যখন স্লাইডটা পাবা, এই স্লাইডটা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রিসোর্স হিসেবে থাকবে। মানে তোমরা যেহেতু নাটকটা অনেকেই পড়ো না বা পরীক্ষার আগ দিয়ে পুরা নাটক পড়া তো মানে এটা তো পড়া সম্ভব হবে না। এই স্লাইডটাই যদি একবার চোখ বুলিয়ে যাও আর আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ যা, যা বলছি সেগুলো নোট ডাউন করবা। সেই নোটে যদি চোখ বুলিয়ে যাও, তোমার আর কোনো চিন্তা নাই। তোমার কোনো চিন্তা নাই। এই কিভাবে কি করবা না করবা এগুলো নিয়ে ভাবার জন্য। কোনো চিন্তা নেই। এবারে আমরা গুরুত্বপূর্ণ চরিত্রে যাব। ১ম এই আসে সিরাজউদ্দৌলার কথা। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন তিনি। সিরাজউদ্দৌলা একটা ঐতিহাসিক চরিত্র। বাংলার শেষ স্বাধীন ভাগ্যহত নবাব হলেন সিরাজউদ্দৌলা। তিনি বাংলার শেষ স্বাধীন নবাব। কারণ ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে যখন আমরা পরাজিত হই ইংরেজদের কাছে, এরপর থেকে আমাদের স্বাধীনতার সূর্য যেন ডুবে যায় ১৯০ বছরের জন্য। বা যেটাকে অলমোস্ট ২০০ বছর ধরা যায়। কারণ নেক্সট আমরা কবে স্বাধীন হই? ১৯৪৭ সালে আমরা স্বাধীন হই। এবং সেটা যুদ্ধ করে স্বাধীন হই না। আ কলোনি বা সবকিছু মিলিয়ে আসলে ইংরেজরা লাভ করতে পারছিল না এখানে। তখন ইংরেজরাই আমাদের কাছে এটা ছেড়ে চলে যায়। তো সেখানে কি হয়? তখন হচ্ছে আমরা স্বাধীনতা লাভ করি পাকিস্তান হিসেবে। তখন আমরা ছিলাম পাকিস্তান। পরবর্তীতে আমরা মানে বাংলাদেশীরা জাতি হিসেবে আবার স্বাধীনতা লাভ করি ১৯৭১ সালে। ইংরেজরা তখন তো শুধু আসলে এই অঞ্চলটা ছেড়ে যায় নাই, অনেক অঞ্চলই ছেড়ে গেছে। যেমন ধরো ইন্ডিয়া, মানে ইন্ডিয়া, পাকিস্তান আমরা তো এক অংশই ছিলাম পুরাটা। ইন্ডিয়াকে আলাদা করে যুদ্ধ লাগে নাই। তারপরে ধরো শ্রীলঙ্কাকে ১৯৪৮ সালে ছেড়ে চলে গেছে। এমন আরকি। তো এইখানে আমরা দেখতে পাই যে ১৭৫৬ সালের ১০ই এপ্রিল যখন নবাব আলীবর্দী খাঁ মারা যায়, তখন সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে বসেন। বিহার এবং উড়িষ্যা এগুলো হলো ভারতে অবস্থিত। তাই উনি যেই অংশের নবাব ছিলেন ওটা কিন্তু বাংলাদেশের মতো না। এটা আরো অনেক বড় জায়গা। কারণ এখানে এই সমগ্র বাংলা ছিল এবং তার মধ্যে বিহার ছিল এবং তার মধ্যে উড়িষ্যাও ছিল। সে সময় তার বয়স ছিল মাত্র ২৩ বছর। এটাও একটা শেখার বিষয়। আমাদের বর্তমানের এই বস্তাপচা শিক্ষা ব্যবস্থায় একটা মানুষ সে উচ্চশিক্ষিত হতে, হতে মাস্টার্স-টাস্টার্স করতে, করতে সে ২৭-২৮ বছর লাগায় দেয়। আবার এরপরে সরকারি চাকরি এটা সেটা করতে, করতে মানে তথাকথিত এস্টাবলিশ হতে, হতে ৩২-৩৪ বছর লাগায় দেয়। আর যেখানে ২৩ বছর বয়সে দেখা গেছে যে এরকম একটা নবাব হয়ে গেছে। এটা তখনই সম্ভব ছিল। তিনি ছিলেন স্বাধীনচেতা তেজস্বী যুবক। রাজত্বের ১ম দিকে তিনি যথেষ্ট সাহস ও দৃঢ় সংকল্পের পরিচয় দেন। তবে শাসক হিসেবে তার প্রধান দুর্বলতা ছিল কি? প্রধান দুর্বলতা ছিল মূলত সরল চিন্তা। তিনি অত্যন্ত সরলভাবে চিন্তা করতেন। আর এর ফলে যেটা হয়েছে যে তিনি একের পর এক দেখেছেন যে মির্জাফর কিংবা ঘসেটি বেগমদেরকে ভুল করতে এবং তারা ধরাও খেয়েছেন উনার বিরুদ্ধে কুচক্রান্ত করে, কিন্তু তিনি সেগুলোকে পাত্তা দেন নাই।
এবং তিনি পাত্তা দেন নাই বলেই পরবর্তীতে এর চরম মূল্য তাকে দিতে হয়েছে। শাসনভার গ্রহণের শুরু থেকে সিরাজকে প্রাসাদ ষড়যন্ত্র ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৌরাত্ম্যের মতো দুটি প্রধান সমস্যার সম্মুখীন হতে হয়। আলীবর্দী কর্তৃক সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে সিরাজের মনোনয়ন তার জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম ও মেজ কন্যার পুত্র শওকত জং মেনে নিতে পারেননি। ঘসেটি বেগম চেয়েছিলেন শওকত জং সিংহাসনের উত্তরাধিকারী হোক, ফলে তারা সিরাজের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন। ঘসেটি বেগম তার বিপুল ধন সম্পত্তি ও প্রতিপত্তি নতুন নবাবের বিরুদ্ধে ব্যবহার করেন। রাজবল্লভ এদেরকে সে সাথে নেয়। জগৎ শেঠ, রায় দুর্লভ এদের সাথে সলা পরামর্শের মধ্য দিয়ে ঘসেটি বেগমের উনার প্রাসাদটা ছিল মতিঝিল প্রাসাদ, অবরোধ করেন এবং ধনরত্ন সহ তাকে নবাবের প্রাসাদে নিয়ে আসেন। মানে এটার খবর পেয়েছিলেন সিরাজউদ্দৌলা, তখন তাদেরকে দেখো একবার কিন্তু উনি নিয়ে আসলো। কিন্তু আল্টিমেটলি লাভের লাভ কিছু হয় নাই, উনি কখনোই করা হয় নাই এদের সাথে, বাট যেটা তার করা হবার প্রয়োজন ছিল। তো যখন নবাব সিরাজউদ্দৌলা চন্দননগরে দেখা যায় যে ইংরেজরা কলকাতায় আর ফরাসিরা চন্দননগরে নতুন দুর্গ নির্মাণের কাজ শুরু করেন, এগুলো সবই ইন্ডিয়াতে। তো নবাব সিরাজউদ্দৌলা দুর্গ নির্মাণের কাজ বন্ধ করার জন্য ওদেরকে তখন কমান্ড করেন। ফরাসি বণিকরা চন্দননগরে যদিও বা দুর্গ বন্ধ করে বা দুর্গ তৈরি করাটা বন্ধ করে, কিন্তু আহ কলকাতার যে গভর্নর ছিলেন অর্থাৎ ইংরেজদের, সে হচ্ছে নবাবের আদেশ অমান্য করে। নবাবের আদেশ অমান্য করে সে কি করে, নবাবের আদেশ অমান্য করে দুর্গটা নির্মাণ করে এবং সেনাশক্তি দুর্ভেদ্য করে তোলে। ইংরেজ বণিকদের ক্রমাগত অবাধ্যতায় নবাব সিরাজ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাদের শাস্তি দিতে তিনি অগ্রসর হন। প্রথমে তিনি কাশিম বাজার কুঠি অধিকার করেন। দেখি নবাব তখন ওদের বিরুদ্ধে কঠোর হওয়া শুরু করলো এবং অস্ত্র আমদানির অভিযোগে তিনি ওয়াটস এবং এদেরকে বন্দি করেন কলেট না ক্লেটন। এরপর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। ইংরেজরা নবাব সৈন্যকে বাধা দিতে ব্যর্থ হয়। তো এইভাবে আমরা দেখি যে হ্যাঁ, ড্রেক তার সহযোগীদের নিয়ে মেয়েদের জাহাজে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। সেখানে তিনি হলওয়েলকে আটক করে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার বিরুদ্ধে অস্ত্র ধরার স্পর্ধা ইংরেজ কোথা থেকে পেল সেই কৈফিয়ত চান। মানে কাহিনী নানাভাবে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। তারপরে দেখা যায় কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখা হয় এবং মানিক চাঁদকে সেখানকার শাসনভার অর্পণ করে নবাব মুর্শিদাবাদে ফিরে আসেন। তো এভাবে কাহিনী চলতে থাকে। এবারে আমরা দেখি যে যখন কলকাতা তোমার আক্রমণ করা হয়, কলকাতা আক্রমণ করার পরে খুব সহজেই তারা কলকাতা অধিকার করে ফেলে, কারণ মানিকচাঁদ কোনো প্রকার বাধা দেয় না। তো খবর পেয়ে সিরাজ পর্যাপ্ত সংখ্যক সৈন্যসহ কলকাতা অভিযানে আসেন, কিন্তু নবাবের সৈন্যাধ্যক্ষেরা নবাবকে আপোস করতে বলেন। নবাবও সিদ্ধান্তহীনতায় ভুগে অবশেষে ইংরেজদের সঙ্গে সন্ধি করেন। এই সন্ধিটা আলীনগর সন্ধি নামে খ্যাত। আমরা দেখতে পাই পুরো কাহিনীটা জুড়ে যে নবাবের যারা হচ্ছেন সহচর ছিলেন বা কাছাকাছি মানুষ ছিলেন, তারা একের পর এক এরকম কুবুদ্ধি দিতেন নবাবকে, কারণ তারা চেয়েছিলেন ব্রিটিশরা যখন ক্ষমতায় বসবে তার সঙ্গে ওদেরকেও ক্ষমতায় বসাবে। বাঙালি প্রচন্ড রকম আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর একটা জাতি। কেন সে জীবনে মানে বাঙালি জাতিগতভাবে বড় কিছু করতে পারে না সারাদিন ফেসবুকে নিজের দুর্নাম করা ছাড়া? তার কারণ হলো যখন একসাথে বা একত্র হয়ে একটা কিছু করার প্রয়োজন সেটা তারা করতে পারে না, বরং নিজের যেটাতে স্বার্থ এটার জন্য যা যা করা দরকার সব করতে পারে। দেখো নিজের স্বার্থটা কি ছিল? নিজের স্বার্থটা ছিল যে এখানে সে ক্ষমতা পাবে। ক্ষমতা পাওয়ার জন্য সে বাড়ি ঘর সে সব বেচা দিতেছে, এমন অবস্থা। মানে নিজের দেশটাই সে বিক্রি করে দিচ্ছে। কাদের কথা বলছি আমি? বলছি আমাদের এই নবাবের যে সহচর যারা ছিল তাদের কথা বলছি। তো এইভাবে তারা একের পর এক খারাপ কাজ করেছেন, কিন্তু নিজেদের কে বসানোর জন্য ক্ষমতায়, কিন্তু আমরা দেখব দিন শেষে নিজেদেরকে তারা আসলে ক্ষমতাতেও বসাতে পারেন নাই। আচ্ছা, তারপরে আমরা দেখি যে নবাব সিরাজউদ্দৌলা কে পরাজিত করে আহ
আচ্ছা আমি দিচ্ছি। বলতেছি হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। দেখি। পূর্বে ক্লাইভ বুঝেছিল যে নবাবের অধিকাংশ লোকই হচ্ছে কি লোভী এবং বিশ্বাসঘাতক। বিশেষ করে প্রধান সেনাপতি যে মীর জাফর আলী খান সে অত্যন্ত ক্ষমতালোভী। তাই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র সংগঠনের জন্য ক্লাইভ উমিচাঁদকে দালাল নিযুক্ত করে এবং মীর জাফরের পুত্র মিরনের বাড়িতে একটা ষড়যন্ত্র সভার আয়োজন করে। এই ষড়যন্ত্র সভায় মীর জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, রাজবল্লভ সবাই উপস্থিত হন। ক্লাইভ ও ওয়াটসন নারীর ছদ্মবেশে সভায় যোগ দেয়। সকলে মিলে একটা চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে মীর জাফরকে বাংলার মাসনাদে বসানোর সিদ্ধান্ত হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধে সিরাজের পতন হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে ১ কোটি টাকা, কলকাতাবাসীরা ক্ষতিপূরণ বাবদ পাবে আরো ৭০ লক্ষ টাকা, ক্লাইভ পাবে ১০ লক্ষ টাকা, রায় দুর্লভ হবে, প্রধান সেনাপতি উমিচাঁদ পাবে ২০ লক্ষ টাকা। মানে মোটামুটি তারা টাকার লোভেই নিজেদের দেশটাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন। ইংরেজদেরকে তারা ক্ষমতায় বসাবেন। তারপরে ইংরেজরা অর্থাৎ ইংরেজদের যে প্রতিনিধি এখানে ক্লাইভ, ক্লাইভ সাহেব তাদেরকে কাউকে ক্ষমতা দিবে, কাউকে অর্থ দিবে। এরকম নানা রকম স্বপ্নে তারা মানে তারা এরকম স্বপ্ন তারা বুনছিল তাদের মনের মাঝে। তো উমিচাঁদকে ফাঁকি দিতে ২ টা দলিল স্বাক্ষরিত হয়। আচ্ছা আমার শরীরটা খুব একটা ভালো ঠেকছে না। আমি একটু বসি। একটু কিছুক্ষণ বসে একটু পড়াই, তারপরে আমি আবার দাঁড়াচ্ছি। আমরা দেখি যে কি করে উমিচাঁদকে ফাঁকি দিতে ২ টা দলিল স্বাক্ষরিত হয়। নবাব এসব ষড়যন্ত্রের সবকিছু জানলেও প্রতিকারের কোনো যথাযথ ব্যবস্থা করতে পারেন নাই। এটাই হচ্ছে সিরাজ চরিত্রের প্রধান দুর্বলতা। উমিচাঁদের বিষয়টা আমরা একটু পরে দেখতে পাবো এবং কে কিভাবে মারা গিয়েছিল আমরা সেটাও দেখতে পাবো। এই যে যারা এখানে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং একটু টাকা এবং ক্ষমতার জন্য নিজের দেশটাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল, দিন শেষে তারা কেউই ভালো থাকে নাই। বরং তারা সবাই জীবনে যথেষ্ট রকম ধরা খেয়েছে। তো আমরা অলরেডি এটা দেখেছি যে ইংরেজদের সৈন্য এবং গোলাবারুদের সংখ্যা কম থাকলেও দিন শেষে নবাবেরটা বেশি থাকলেও আল্টিমেটলি ইংরেজরাই হচ্ছে আ জিতেছে। তো সেনাপতি মীর মর্দান মোহনলাল ও সাফরেই শুধু বীর দর্পে নবাবের পক্ষে যুদ্ধ করেছিল। তাদের বিশ্বাসঘাতকতার ফলে পলাশির যুদ্ধে নবাবের শোচনীয় পরাজয় ঘটে। নবাব পালিয়ে মুর্শিদাবাদে আসেন সৈন্য সংগ্রহ করতে। কিন্তু ব্যর্থ হয়ে পাটনা যাওয়ার পথে মীর কাসেমের সৈন্য কর্তৃক ধৃত ও বন্দী হন। আচ্ছা, আমরা এগুলা দেখব। পরে কাহিনীগুলা কি হয়। বাংলার ইতিহাসে ভাগ্যাহত ট্র্যাজেডির নায়ক সিরাজউদ্দৌলা। তবে সাহিত্যে সিরাজ চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একজন সামন্ত নবাব থেকে জনতার শক্তিতে জাগ্রত হওয়ার বিশ্বাস নিয়ে দেশপ্রেমিক নেতায় পরিণত হওয়া। আমি সহজ কথায় বলি। সেটা হলো এই সাহিত্যে নবাবকে দেখানো হয়েছে এমনভাবে এই নাটকটার মধ্যে যে নবাব এত কিছুর মধ্যে থেকেও জনতার মাঝে ছিল একটা হিরো, জনতার নেতা ছিল। কিন্তু নবাবের মাঝে বেশ কিছু ব্যর্থতাও ছিল যেটা এই নাটকের মাঝে সেভাবে উঠে আসে নাই। তুমি যখন তোমার বৃহত্তর স্বার্থে তোমার ক্লোজড মানুষদের প্রতি কঠোর হচ্ছ না, এটা কিন্তু তোমার একটা ব্যর্থ শাসকের পরিচয় দেয়। নবাব কিন্তু এই কাজটা করেছেন। যে তিনি তার নিজের খালা কিংবা তার ক্লোজ সেনাপতি এরা একের পর এক বিশ্বাসঘাতকতা করেছে, একের পর এক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু তিনি তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনো কিছু বলেন নাই। বা তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান নাই। এবারে আমরা আলীবর্দী খাঁকে নিয়ে পড়ব। আমি এখানে যতটুকু দিয়েছি তোমরা আলীবর্দী খাঁয়ের ১ম ডিটেইলসটা একটু পড়ো। তোমরা জাস্ট এই স্ক্রিনে যা আছে সেটা হচ্ছে ১ মিনিট একটু পড়ো। তারপরে আমি বাকি কথাটা তোমাদেরকে বলছি।
এবারে আমরা আলীবর্দী খাঁকে নিয়ে কিছু তথ্য জানব, যার প্রকৃত নাম ছিল মির্জা মোহাম্মদ আলী। তিনি 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন। আলীবর্দী খাঁর বাবা ছিলেন আরব দেশীয় আর মা ছিল তুর্কি। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের কোনো প্রশ্ন আসে না, তো আমরা এসব ফালতু জিনিস বাদ দিই, এগুলো ফালতু তথ্যই আমাদের পরীক্ষার জন্য। তো আলীবর্দী খাঁর যে তিন কন্যা, ঘসেটি বেগম, তিনি হচ্ছেন, তার প্রকৃত নাম হচ্ছে মেহরুন্নেসা, শাহ বেগম ও আমিনা বেগমকে তিনি তার তিন ভাই হাজী মোহাম্মদের তিন ছেলের সাথে বিয়ে দেন। ওই যে বললাম চাচাতো ভাই বোনে বিয়ে হয়েছে। তো ৮০ বছর বয়সী নবাব আলীবর্দী খাঁ যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি তার ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে তার এই ক্ষমতা দিয়ে যান। সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দীর খুব প্রিয় এক নাতি। এবারে আমরা মির্জাফরের কথায় যাব। মির্জাফর আলী খান তিনি মূলত নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন পারস্য থেকে, যেটা বর্তমান ইরান। উচ্চবংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খান তাকে স্নেহ করতেন, এবং শুধু তাই নয়, নিজের আত্মীয়ের সাথে পর্যন্ত তাকে বিয়ে দেন। ঠিক আছে? তার বোনের সঙ্গে তো বিয়ে দেন। এরপরে দেখা যায় যে আলীবর্দী তাকে সরকারের উচ্চ পদেও নিযুক্ত করেন। অনেক পছন্দ করতো মির্জাফরকে। মির্জাফরের মধ্যে তো ট্যালেন্ট ছিল। ট্যালেন্ট না থাকলে তো আর তাকে এত মানুষজন পছন্দ করতো না। কিন্তু ও ছিল একটা নাম্বার 1 শয়তান। যেমন ইবলিস শয়তান নিজেও অনেক ট্যালেন্টেড। কিন্তু মির্জাফরও ছিল ইবলিস শয়তান টাইপের, যে ট্যালেন্টেড কিন্তু মহা শয়তান। কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অভয় প্রিয়পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বক্সির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। আচ্ছা, ও যাই করুক ওর মূলে ছিল ও ক্ষমতা পাবে এবং নবাব হবে, এটাই ছিল ওর মূল কাহিনী। তো আহ মানে আলীবর্দীকে হত্যা করার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে তাকে একাধিকবার ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। বারবার ক্ষমা পাওয়া সত্ত্বেও তার চরিত্রের বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। এমনকি সে যখন পলাশির প্রান্তরে যায়, এই যুদ্ধে যাবার আগে সে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে গিয়েছিল যে সে একদম প্রপারলি সে যুদ্ধটাকে পরিচালনা করবে। কিন্তু দেখো, মানুষের মধ্যে কিছু আচার আচরণ থাকে, এগুলো পরিবর্তিত হওয়াটা খুব কঠিন। যেমন কিছু মানুষের মধ্যে আ হ্যাঁ, মানুষ পরিবর্তন হয়। পরিবর্তন হলে আলহামদুলিল্লাহ। ধরো সে বিয়ে করেছে, বিয়ের পরেও বারবার একটা বিশ্বাসঘাতকতা করার প্রবণতা থাকে। তার স্ত্রীর সঙ্গে কিংবা কোনো নারীর তার স্বামীর সঙ্গে। এই ধরনের মানুষদের সংসারগুলো হয়তোবা টেকে। অপর পক্ষের মানুষটা হয়তোবা চালিয়ে যায় বা মানিয়ে নেয়। কিন্তু সবসময় রিস্ক। এ আজকে এর পিছনে ঘুরতেছে, কালকে আরেকজনের পিছনে ঘুরবে। দেখবা কিছু প্রেম রোগের মানুষ থাকে আমাদের আশেপাশে। এর যখন একটা ব্রেকআপ হয়, তখন সে এমন একটা আচরণ করে যে যার সাথে ব্রেকআপ হয়েছে সে তাকে ছাড়া বাঁচবেই না। ১ মাসের মাথায় ২ মাসের মাথায় সে আরেকটা প্রেম জোটায় এবং সে ওই ২য় নতুন জনকে ছাড়াও সে বাঁচবে না। তোমরা কি এই ধরনের কাউকে দেখেছো কখনো? বাই দ্যা ওয়ে, তো আমি একটু রিজিউম করে দিলাম, হ্যাঁ? তোমরা চ্যাটে লিখতে পারো। তোমরা এই ধরনের কাউকে দেখেছো? আর এই যে বলছিলাম যে আ হ্যাঁ, এরকম কাউকে দেখেছো তোমরা? আচ্ছা, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ঠিক আছে। হ্যাঁ। তো মির্জাফরও ছিল এমন। সো ওকে ক্ষমা করার প্রয়োজন ছিল না। ওর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলানোর দরকার ছিল তখন। যদি এটা করতে পারত, তখনই হচ্ছে কি হইতো? তখনই দেখতা যে নবাবের এই বিপদটা আর হইতো না। আচ্ছা, চ্যাটটা আবার আমি পজ করে দিলাম। তো পলাশী যুদ্ধে নবাব সিরাজের পতনের পর ক্লাইভের গাধা বলে পরিচিত মীর জাফর ১৭৫৭ সালের ২৯শে জুন ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে আরোহণ করেন। কিন্তু ইংরেজদের স্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে গদিচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসান। তোমার মনে হয় ক্লাইভের মতো একটা ধুরন্ধর বাটপার একটা লোক এইভাবে ওকে হচ্ছে বসায় দিবে? ক্লাইভ কি করছে ওদের সাথে তারপরে দেখো। চোরের উপর বাটপারি যেটা বলে, এবং যারাই হচ্ছে অন্য মানুষকে ঠকায় বা অন্য মানুষের সাথে এমন কিছু করে যেটা করা উচিত না, জীবনে আল্লাহই তাদেরকে এরকম পরিণতিতে ফেলেন। দেখবা, আমরা একটু পরেই দেখব যে যারা এই কাজগুলো করেছেন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা, তাদের একজনেরও ভালো পরিণতি ছিল না। তারা তারা খুব বাজে পরিণতি তাদের জীবনে পেয়েছেন। আচ্ছা, ১৭৬৪ সালে পুনরায় তাকে সিংহাসনে বসানো হয়। ইংরেজদের কাছে বাংলার স্বাধীনতা বিকিয়ে দেওয়া এই বিশ্বাসঘাতক মানুষটি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ১৭৬৫ সালে মারা যান। তো লাভ কি হয়? ও তো এরপরে কয় বছর বাঁচলো? ১০ বছরও না। কুষ্ঠরোগে যা তা ভাবে ও মারা গেছে।
এবং ইংরেজরা ওকে শুধু বসাইছে, লাথি দিয়ে ওকে নামাই দিছে মাসনাদ থেকে। ওকে কি এত সহজ এমনি এমনি ওকে ক্ষমতা দিয়ে দিবে? ইংরেজরা নিছে কেন ক্ষমতা? নিজেদের জন্য নিছে। তো চলো চলে যাই এর পরের অংশে। আমাদের বাঙালির মধ্যে একটা স্টকহোম সিনড্রোম আছে, ঠিক আছে? এটা নিয়ে আমি ক্লাসে অনেক সময় বলি। স্টকহোম সিনড্রোম হচ্ছে তোমার সাথে একটা কিছু হয়েছে কিন্তু তুমি এমন একটা আচরণ করো এরকম কিছুই হয় নাই। তো আমাদের যত মুক্তিযুদ্ধের গান, উপন্যাস, নাটক আছে, আমাদের তার কিছুই নাই ব্রিটিশ বিরোধী লেখা নিয়ে। কিন্তু ব্রিটিশরা আমাদেরকে পাকিস্তানিদের চেয়ে বেশি শোষণ করেছে। ওরা শোষণ করেছে আমাদেরকে ২০০ বছর এবং আমাদেরকে ওরা মানুষ মনে করত না। এখনো পৃথিবীতে ওরাই তো পৃথিবীটাকে রুল করছে। তো ওরা আমাদেরকে মানুষ মনে করবে না সে তো ঠিক আছে এবং ওই লন্ডন বলো বা ওর ওইখানের অন্যান্য যত শহর আছে সেগুলো বলো, ও হচ্ছে ওগুলোকে উন্নত করেছে আমাদের এখান থেকে সবকিছু চুরিধারি করে। কোহিনূর, হ্যাঁ? ওই যে কোহিনূরটা সাজিয়ে রাখে ওরা, কোথায় পেয়েছে এগুলা? মানে চুরির যদি একটা তোমার ধরো বড় রকম একটা চুরির কারখানা থাকতো যেখানে চুরি করে এনে জিনিস রাখা হয়, সে লন্ডন মিউজিয়াম। লন্ডন মিউজিয়ামে এত জিনিস এই বাংলা থেকে এই দিক থেকে নিয়ে যাওয়া, ওগুলো কি ওদেরকে গিফট দেওয়া হইছে? না দান করা হইছে? ওগুলো কি করছে? চুরি করছে। এখান থেকে চুরি করে নিয়ে গেছে। ক্লাইভ পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন রবার্ট ক্লাইভ। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা-মা তাকে কি করেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। কারণ অনেক ও দুষ্ট টাইপ ছিল এবং পাগল ছাগল টাইপ ছিল। সে কয়েকবার হচ্ছে আসলে সুইসাইডেরও চেষ্টা করে। তো আ আমরা দেখতে পাই যে ক্লাইভ অধিক সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে কলকাতায় এসে একটা সময় দুর্গ দখল করে, মুর্শিদাবাদের নবাবের সঙ্গে দর কষাকষি করে, নানা রকম কাজ করে যায়। কিন্তু ক্লাইভ যেমন ছিলেন ধূর্ত, তেমনি ছিলেন সাহসী। আবার যেমন ছিলেন মিথ্যাবাদী, তেমন ছিলেন কৌশলী। ও ছিল অনেকটা বলতে পারো যে সিরিয়াল কিলারদের কিছু কমন অ্যাটিটিউড আছে। সেই সিরিয়াল কিলারদের একটা অ্যাটিটিউড হলো গিয়ে যে তারা যখন মিথ্যা কথা বলে এটা দেখে বোঝা যায় না। কিন্তু এবং তারা প্রচন্ড রকম মিথ্যা কথা বলে। তো সিরিয়াল কিলারের এই একটা বৈশিষ্ট্য মানে ওর মধ্যে এটা খুঁজে পাওয়া যায়। তো চারিদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি তরুণ নবাবকে বিভ্রান্ত ও বিব্রত করার চেষ্টা করেন। নবাবের অধিকাংশ লোভী, স্বার্থপর, শঠ ও বিশ্বাসঘাতক যারা ছিল সেই কর্মচারী এবং সেনাপতিদেরকে সে নানা রকম লোভ দেখিয়ে নিজের দলে নেয়। কারণ ও বুঝেছিল যে বাঙালি হচ্ছে এমন জাতি মূলা ঝুলাইলেই এরা দৌড় দিবে। তো পরবর্তীতে ক্লাইভের নেতৃত্বেই যুদ্ধটা হয় ১৭৫৭ সালের ২৩শে জুন এবং এই যুদ্ধে মূলত যুদ্ধটা আসলে কোনো শক্তিমত্ততার ছিল না। এটা ছিল শঠতার এবং বিশ্বাসঘাতকতার। যেটা নবাবের সঙ্গে হয়েছে। নবাবের অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণই করে নাই। ফলে ক্লাইভ হচ্ছে তোমার ফাঁকা মাঠেই গোল দেয়। বিনা যুদ্ধে সে জয়লাভ করে। উমিচাঁদ উমিচাঁদ লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। লাহোরের অধিবাসী ছিলেন এবং তিনি শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। উমিচাঁদ ছিলেন একজন শিখ। তো কলকাতায় এসে প্রথমে তিনি গোমস্তার কাজ করতেন, পরে ইংরেজদের ব্যবসার আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন আমাদের শুরু করবে। সো আমরা একদম ডিরেক্ট কাহিনীতে চলে যাই। ঠিক আছে? উমিচাঁদ কি করেছিলেন? উমিচাঁদ প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন এবং এতটাই ধনী ছিলেন যে সে নবাবের প্রয়োজনে উচ্চ সুদে টাকা ধার দিত নবাবের দরবারে। মানে এখন তুমি যদি ধরো দেশে আমাদের সরকারকে তুমি টাকা ধার দাও, তাহলে তুমি বোঝো তোমার কাছে কতটুকু অর্থ আছে। প্রচুর টাকার অধিকারী হয়ে উমিচাঁদ দেশের রাজনীতিতে অনুপ্রবেশ শুরু করেন। রুমিচাঁদ অত্যন্ত ধুরন্ধর একটা ব্যক্তি ছিলেন। আর ইংরেজদের কাছে নবাবের কথা মানে এর কাছে ওর কথা। দুপক্ষের মধ্যেই সে একটা সুসম্পর্ক রাখত। এরকম খারাপ ছিল হচ্ছে এই উমিচাঁদ। ওয়াটসন বা অ্যাডমিরাল চার্লস ওয়াটসন ইংরেজ পক্ষের নৌবাহিনীর প্রধান ছিলেন অ্যাডমিরাল ওয়াটসন। ওয়াটসন ছিলেন ব্রিটিশ রাজের কমিশন পাওয়া অ্যাডমিরাল। ১৭৫৬ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে মাদ্রাজ থেকে সৈন্য সামন্ত সহ ৫টা যুদ্ধজাহাজ নিয়ে তিনি কলকাতার দিকে এগিয়ে যান। কলকাতা তখন ছিল নবাব সিরাজউদ্দৌলার দখলে। আচ্ছা, এবারে আমরা আরো কয়েকজনকে দেখি। হলওয়েল। হলওয়েল ছিলেন মূলত একজন ডাক্তার এবং এখানেও তিনি নানা রকম মানে তোমার আকাম-কুকামের সাথে সে জড়িত হন। আর তিনি যেটা করেন, তিনি অবৈধভাবে বিপুল অর্থ লাভের আশায় সিভিল সার্ভিসে চাকরি নেন। সিভিল সার্ভিস মানে কি?
যেটা ধরো তখন ছিল ওটা আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার বা এমন কিছু একটা নাম, এখন যেটা বিসিএস। ১৭৫২ সালে তিনি ২৪ পরগনার জমিদারের দায়িত্বও আবার পালন করে এই হলওয়েল। ২৪ পরগনাটা কোথায়? ২৪ পরগনা হচ্ছে আমাদের যশোরের পাশে যেই জেলাটা ভারতের। আর যুদ্ধের সময় তিনি আ অস্থায়ী গভর্নর নিযুক্ত হন আর প্রচন্ড রকম মিথ্যা কথা বলতেন তিনি। আর নবাব সিরাজউদ্দৌলাকে কলঙ্কিত করা ছিল হলওয়েলের মূল উদ্দেশ্য। যেই কাজটা খুব সুন্দর করে হলওয়েল করতে পেরেছিলেন। মানে ধরো তোমার হচ্ছে তোমার নামে কুৎসা রটানো, তোমাকে একটা বাজে মানুষ হিসেবে পরিচিত করে দেয়া, এই বিষয়টা। তো তিনি এটার জন্য একটা কাজ করেন, সেটা হলো ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা কাহিনী। যেমন এই কাজটা ধরো রাজনীতিবিদরা কিন্তু এই ধরনের কাজ করে। রাজনীতিবিদরা তো আসলে যা ভালো কাজও করেন, আবার তারাই যেমন সবচেয়ে বড় নোংরামিগুলা করতে পারেন। কেমন এই কাজটা করে? ধরো আমাদের দেশে এটা হয়তো এখন প্রতিপক্ষের কারো নামে একটা কিছু বলা লাগবে বা করা লাগবে। দেখা যায় তাকে এমন কোন একটা তথাকথিত একটা কেলেঙ্কারিতে ফাঁসায় দিল। তাকে ফাঁসায় দিল। ফাঁসায় তাকে তোমার এটার মধ্যে এনে জড়াইলো বা ফাঁসায় এটাকে এমন একটা কাজ করলো যে তখন ফাঁসানোর পরে তোমার মানে কি করার আছে তোমার? এরকম। তো সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডি এই জিনিসটা কি? এটা একটা মিথ্যা বানানো গল্প। এটা তিনি বলেছিলেন যে নবাব নাকি দুর্গ জয় করে ১৮ ফুট লম্বা এবং ১৫ ফুট চওড়া একটা ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দী করে রাখেন এবং যেই ঘরের চারদিক ছিল বন্ধ। তো সকালে দেখা গেল ১২৩ জন ইংরেজ নাকি মারা গেছেন। অথচ তখন দুর্গতে ছিলই না এত পরিমাণে সৈন্য। তো আর এমন ছোট একটা ঘরে ১৪৬ জন মানুষ কিছুতেই জায়গাও হয় না। ঠিক আছে? তো এইটা হচ্ছে হুম, না এটা ১২৩ ঠিকই আছে। হুম। তো জায়গাও হওয়া সম্ভব নয়। কিন্তু তিনি এইরকম একটা কাজ তিনি করেন। শুধু তাই নয়, এই যে তিনি ব্ল্যাক হোল ট্র্যাজেডির জন্য তিনি ওখানে মনে করো একটা স্মৃতিস্তম্ভ বা একটা মূর্তি টাইপ কিছু বানিয়েছেন। যেটা দেখে মানুষ জানতে পারে, আয় হায়! নবাব এত খারাপ কাজ করছিল। যাই হোক পরবর্তীতে কলকাতা থেকে এটা আসলে গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মনুমেন্টটা সরায় দেন। মনুমেন্ট কি? সেটা হলো পুরো স্মৃতিস্তম্ভ। যেটা দেখে আমাদের কোনো একটা স্মৃতির কথা মনে পড়ে। যেমন তুমি শহীদ মিনারের কথা বলতে পারো, তুমি আমাদের স্মৃতিসৌধের কথা বলতে পারো, এরকম আরকি। ঘসেটি বেগম। ঘসেটি বেগম কে? ঘসেটি বেগম হচ্ছে মূলত নবাব আলীবর্দী খাঁর বড় মেয়ে। তার আরেকটা নাম হচ্ছে মেহেরুন্নেছা। তো আলীবর্দী খাঁর বড় ছেলে আলীবর্দী খাঁর যে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিছে বড় ছেলে নওয়াজিশ মোহাম্মদ শওকত জং, তার সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না। তাই তিনি ছোট বোন আমিনা বেগমের ছেলে অর্থাৎ সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে তিনি পোষ্যপুত্র মানে পালক নেয়। এবং তার প্রত্যাশা ছিল একরামউদ্দৌলা নবাব হলে নবাবের মা হিসেবে সেই পরিচালনা করবেন সবকিছু। কিন্তু একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করলে ঘসেটি বেগম নৈরাশ্যে আক্রান্ত হন। তিনি নিজে শাসন কার্য পরিচালনা করতে পারতেন না। শাসন কার্য পরিচালনা করতেন তার সেনাপতি হোসেন কুলি খাঁ। এই আসো হোসেন কুলি খাঁ। এই হোসেন কুলি খাঁর সাথে ছিল আবার তার অবৈধ সম্পর্ক। হোসেন কুলি খাঁর সঙ্গে ঘসেটি বেগমের অনৈতিক সম্পর্ক ছিল বলে অনুমান করা হয়। ফলে আলীবর্দী খাঁর নির্দেশে সিরাজউদ্দৌলা হোসেন কুলি খাঁকে হত্যা করেন। ঘসেটি বেগম এই হত্যাকে কখনোই মেনে নিতে পারেননি। তাই তিনি সিরাজউদ্দৌলার প্রতি সর্বদাই ছিলেন প্রতিশোধ পরায়ণ। তিনি নানা কৌশলে নবাব সিরাজের বিশ্বাসঘাতক যারা ছিল মানে যেই কর্মচারীগুলা ছিল এবং যারা অন্যান্যরা ছিল তাদের সাথে সম্পর্ক রেখে চলছিল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ঘসেটি বেগম ও তার দলবলের বিজয় হলেও আর ১০ জন বিশ্বাসঘাতকের মতো তার পরিণতিটা ছিল খুবই কষ্টের। প্রথমে তাকে কি করা হয়? ঢাকায় পাঠানো হয়। পরে মিরনের চক্রান্তে তাকে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার মাঝখানে ফেলে তাকে হত্যা করা হয়। তুমি ভাইবো না ঘসেটি বেগম এত চক্রান্ত করছে, চক্রান্ত করে আল্টিমেটলি কামের কাম কিছু করতে পারছে। ওকে হচ্ছে নদীর মধ্যে ফেলে মেরে ফেলে। মিরনটাকে? মিরন হচ্ছে ওর বাপের মতোই শয়তান। মীর জাফরের পোলা। গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছি এই অংশগুলো আমি পড়াচ্ছি না, এগুলো তোমরা পড়ে নিবা। কারণ এগুলো বোঝানোর কিছু নাই কিন্তু তোমাদের পড়তে হবে। ড্রেক। ড্রেক ছিলেন কে? তিনি ছিলেন কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর এবং আ কলকাতা তিনি আক্রমণ করেন। সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেন, সরি ১৭৫৬ তখন নবাবের আক্রমণের মুখে টিকতে না পেরে সে প্রাণ ভয়ে সঙ্গী সাথীদের ফোর্ট উইলিয়াম দুর্গে ফেলে তিনি নৌকায় চড়ে কলকাতা ছেড়ে তিনি পালিয়ে যান। তো পুনরায় ক্লাইভ কলকাতা অধিকার করলে ড্রেক গভর্নর হিসেবে
দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু পলাশীর যুদ্ধের পর কোম্পানি ড্রেকের পরিবর্তে ক্লাইভকে কলকাতার গভর্নর নিযুক্ত করে। পলাশীর যুদ্ধে জয়লাভের পর গভর্নর ড্রেককে মীর জাফর তার রাজকোষ থেকে 2,80,000 টাকা দিয়েছিলেন। এবার আসি মানিক চাঁদ। এটা ছিলেন নবাবের অন্যতম সেনাপতি। আর বিশ্বাসঘাতক মানিক চাঁদ সেও ইংরেজদের সাথে সবসময় সংযোগ রক্ষা করে চলতো। এবারে আসি জগৎ শেঠ। জগৎ শেঠ নামটা শুনলেই কেমন মনে হয় না? শেঠ মানে শেঠ মানে হচ্ছে যে টাকা আমদানি করে বা বিপুল অর্থের অধিকারী। তো জগতের টাকা আমদানিকারী বা বিপুল অর্থের অধিকারী ছিলেন এই মানুষটা, জগৎ শেঠ। তো তিনি তার প্রকৃত নামটা ছিল হচ্ছে ফতেহ চাঁদ। তিনি জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে জৈন সম্প্রদায়টা কি? এটা একটা ধর্ম, জৈন ধর্ম, যেই ধর্মের যিনি প্রবর্তকের নাম হলো মহাবীর। তো এই ধর্মের মানুষ এখন খুবই অল্প, ভারতেই আছে, খুবই অল্প কিছু মানুষ আছে জৈন ধর্মের। তো জায়ানিজম যেটা, সরি ওই জায়ানিজম অন্য জিনিস, মানে যেটা ইহুদিদের জায়ানিজম বলা হয় ওইটার সাথে এটা মিলায়ও না, এটা একটা আলাদা ধর্ম, জৈন ধর্ম। এরা বলতে পারে অনেকটা সনাতন ধর্মের বেশ কিছু রীতিনীতির সঙ্গে এর নানা রকম মিলও আছে এই ধর্মে। আচ্ছা, এবারে আমরা চলে যাই পরের অংশে। তিনি খুব স্বাভাবিকভাবে মনে করেছিলেন যে নবাব আলীবর্দীর মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা তাদের বশীভূত থাকবেন, কারণ তার বেশ কিছু ভূমিকা আছে। আলীবর্দী খায়ের জীবনেও তার অনেক ভূমিকা ছিল এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা দিবে, কিন্তু সিরাজউদ্দৌলা বেশ সৎ ছিলেন, তিনি এটা দেন নাই। এটার জন্যই হচ্ছে জগৎ শেখ বিশ্বাসঘাতকদের সঙ্গে হাত মেলান এবং সিরাজউদ্দৌলার পতনে নিষ্ঠুর ভূমিকা পালন করেন। আমিনা বেগম। আমিনা বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার মা এবং আলীবর্দী খাঁর ছোট মেয়ে। আহ, তার হচ্ছে ৩টা সন্তান ছিল। এটা হলো মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আমরা জানি সিরাজউদ্দৌলার কথা, একরামউদ্দৌলা যাকে হচ্ছে পোষ্য হিসেবে নিয়েছিল ঘসের বেগম, আর হচ্ছে মির্জা হামদি। আর তার স্বামীর নাম ছিল হচ্ছে জয়নুদ্দিন, মানে হলো সিরাজউদ্দৌলার বাবা। তো দুর্ভাগ্যজনক যে স্বামী জয়নুদ্দিন ও পুত্র সিরাজউদ্দৌলার জীবনের চরম দুর্ভাগ্যের সঙ্গে তার জীবনটাও আষ্টে পৃষ্ঠে এই দুর্ভাগ্যেই জড়িয়ে ছিল। ১৭৪৮ সালে আফগান অধিপতি আহমদ শাহ দুররানি পাঞ্জাব আক্রমণ করলে নবাব আলীবর্দীর আফগান সৈন্যবাহিনী বিদ্রোহী হয়ে ওঠেন এবং পাটনা অধিকার করেন। বিদ্রোহীরা নবাবের বড় ভাই হাজী আহমদ ও জামাতা জয়নুদ্দিনকে হত্যা করেন। অতি অল্প বয়সে বিধবা আমিনা বেগম, ওই যে কারণ যে ওখানে তো মারা গেল, ওখানে তো মারা গেল ওই ওর হাজবেন্ড, সিরাজউদ্দৌলার মাতা হিসেবে সে শান্তি লাভ করতে পারেন নাই। তারপরে হচ্ছে দেশ বিদেশি বিশ্বাসঘাতকদের চক্রান্তে যখন নবাব পরাজিত হয়, তো একটা হাতির পিঠে তার মরদেহ নিয়ে এলে স্বাভাবিক মা তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় আর্তনাদ করতে করতে, তার ছেলেকে শেষবারের মতো দেখতে ছুটে আসে লাশটা দেখতে, কিন্তু সেই লাশটাও তাকে মির্জাফরের লোকেরা দেখতে দেয় না এবং তাকে নির্যাতন করে মারতে মারতে তাকে ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। আমিনার এক পুত্র একরামউদ্দৌলা যে আগেই বসন্ততে মারা যায়, আর পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা তো বিশ্বাসঘাতকতার শিকার হয় এবং তার কনিষ্ঠ পুত্র, ছোট পুত্রটা বেঁচে ছিল মির্জা হামদি, এটাকে হচ্ছে মিরনের আদেশে নির্মমভাবে হত্যা করা হয়। আর আমিনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। এই যে বারবার মিরনের কথা বলছি, যে হচ্ছে মীর জাফরের পোলা, ও হচ্ছে একটা নাম্বার 1 বদমাইশ ছিল, একটা ক্যারেক্টারলেস ছিল, নানা রকম নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। ও যখন সিরাজউদ্দৌলাকে মারা হয়, ওর আদেশেই মারা হয় সিরাজউদ্দৌলাকে। সে চেয়েছিল তখন সিরাজউদ্দৌলার বউকে সে বিয়ে করবে। সিরাজউদ্দৌলার বউকে তো সম্মতি জানাবে। মানে সিরাজউদ্দৌলার বউকে নিয়ে হচ্ছে ভাগবে। মানে যত রকম খারাপ হতে পারে ছিল হচ্ছে এই মীর জাফর এবং ওর ছেলে। এই বাংলা সিনেমার ভিলেন বা কোনো সিনেমার ভিলেনও তো খারাপ হয় না। মিরন। মীর জাফরের ৩ টা ছেলে। বড়টা হচ্ছে মিরন, মেজরটা হচ্ছে নাজমুদ্দৌলা, ছোটটা হচ্ছে সাইফুদ্দৌলা। আর ও হচ্ছে পিতার মতোই ছিল দুশ্চরিত্র, ব্যভিচারী, বললাম নিষ্ঠুর ষড়যন্ত্রকারী। মীর জাফরের সঙ্গে অন্যান্য বিশ্বাসঘাতক রাজ অমাত্যদের যোগাযোগের কাজ করতে হচ্ছে মূলত মিরন, এবং তারই ষড়যন্ত্র এবং ব্যবস্থায় মোহাম্মদী বেগ হচ্ছে কে সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এই মোহাম্মদী বেগ ছিল একটা বস্তির পোলা, ওকে উঠায় আনছিল আলীবর্দী খাঁ এবং ওকে একটা ভালো মানুষের জীবন দিছিল, কিন্তু অকৃতজ্ঞ নয়, সে রীতিমতো যে তার ভালো করেছে তার অপকার করেছে, সে হত্যা করে।
মীর মর্দান। মীর মর্দানকে সিরাজউদ্দৌলার খুবই বিশ্বাসী সেনাপতি। এই যে এখন আমরা একটা ভালো চরিত্রকে পেলাম। সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বস্ত এক সেনাপতি তিনি ছিলেন। পলাশীর যুদ্ধে তিনি অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই অকুতোভয় বীর যোদ্ধা যুদ্ধ করতে করতে ইংরেজ শিবিরের দিকে এগিয়ে যাওয়ার সময় তার উরুতে গোলার আঘাত লাগে। মৃত্যুর কোলে ঢলে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করেছেন। মোহনলাল। মোহনলালকে সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি ছিলেন মোহনলাল। শওকত জংয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। আচ্ছা, সেই যুদ্ধ তিনি জয়ী হয়েছিলেন। তিনিও হচ্ছে আবার আরো একজন ভালো চরিত্র। বাহিরে মোর সিরাজউদ্দৌলা মীর মদনার মোহনলাল, অন্তরে বাস করে মির্জাফর বল্লভ রায়। গানের লাইন এটা। এই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। একসময় তিনি নবাবের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। পলাশীর যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা সাফরেকে সঙ্গে নিয়ে বীর দর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। আচ্ছা, তাহলে এখানে কি করেন? যখন তিনি মৃত্যুবরণ করেন তখন মোহনলাল ফরাসি যোদ্ধা আছে সাফরে, তাকে সঙ্গে নিয়ে বীর দর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। এই সাফরেকেও আমরা ইতিহাসের একটা ভালো চরিত্র হিসেবে পাই, যে বিশ্বাসঘাতকতা করে নাই এবং নবাবের পক্ষ নিয়ে তারা যুদ্ধ করেছিল। তারা কারা কারা? মোহনলাল, সাফরে এবং মীর মর্দান। কিন্তু মির্জাফর ও রায়দুর্লভের পরামর্শে সিরাজ মোহনলালকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন। কারণ এখানে মির্জাফর এবং রায়দুর্লভ নবাবকে বলেছিল যুদ্ধ বন্ধ করার কথা বলতে। আসলে একের পর এক ভুল ডিসিশন দিয়েছে। আর নবাবও কিছু মানুষকে চিনতে ভুল করেছে। সে চিনতে ভুল করেছে বলে সে আসলে চায় নাই যে ওদের কথাগুলো ফেলতে। তাই যখন সে মির্জাফর আর রায়দুর্লভ তাকে বলল যুদ্ধ বন্ধ করেন, তখন যেখানে সাফরে আর মোহনলাল যুদ্ধ করছিল এবং তারা ঠিকঠাক যুদ্ধ করছিল, নবাব তাদেরকে যুদ্ধ বন্ধ করতে বলে। নবাব নিজেও আসলে কনফিউজড হয়ে যায়, পাজলড হয়ে যায়। কারণ একেকবার একেক কথা আসছে একেক জনের কাছ থেকে। এবার আসি আমরা মোহাম্মদী বেগকে নিয়ে। এই মোহাম্মদী বেগকে, যে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার খুনি। মোহাম্মদী বেগ খুবই নিচু প্রকৃতির একটা মানুষ ছিল। একটা ট্রু ছোট লোক বলতে যা বোঝায় ও ছিল সেইটা। এটা আমরা ওর অ্যাক্টিভিটিস গুলো দেখলে এবং ওর কাজকর্মগুলো দেখলে আসলে আমরা বুঝতে পারি যে ও কি টাইপের ছোট লোক ছিল। মোহাম্মদী বেগ পলাশীর যুদ্ধে যখন দেখো সিরাজ যখন পরাজিত হয়, তখন সিরাজ ওর স্ত্রী কন্যা সহ পাটনার উদ্দেশ্যে রওনা দেন। তো পাটনার উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক আছে, বিধির বাম সেখান থেকে আসলে পারে নাই পালাইতে। তো মির্জাফরের ভাই মীর দাউদ সপরিবারে নবাবকে বন্দি করে রাজধানীতে নিয়ে আসে। দেখো মির্জাফরের পোলা, ওর ভাই, প্রত্যেকটা কালপ্রিট, প্রত্যেকটা শয়তান। তো যেহেতু গণবিক্ষোভ হতে পারে, মানে মানুষ বিক্ষোভ করতে পারে, তাই ক্লাইভ দ্রুত সিরাজকে হত্যা করতে চায়। তখন মিরনের আহ্বানে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করতে রাজি হয়। অথচ সিরাজের বাবা মির্জা জয়নুদ্দিন এই অনাথ ছিল মোহাম্মদী বেগ, একে আদর যত্নে মানুষ করেছিলেন। এই জয়নুদ্দিনের ছেলে সিরাজউদ্দৌলাকেই ও নিজ হাতে নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে সে পিটায় মেরে ফেলে এবং ছুরি দিয়ে সে মেরে ফেলে। 2 জুলাই 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা শহীদ হন। এবার আমরা সেই রাজবল্লভ। রাজবল্লভ ছিলেন বাঙালি তো তিনি বটেই। তো তিনি বিশ্বাসঘাতকদের একজন। আহ ঘসেটি বেগমের স্বামী নওয়াজিশ খাঁর সাথেও তিনি কাজ করেছেন। ঘসেটি বেগমের সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। তো ঘুরে ফিরে তিনিও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। লুৎফুন্নেসা, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। তার বাবার নাম ছিল মির্জা ইরিজ খান। মির্জা ইরিজ খানের কন্যা ছিলেন তিনি। তো তার বিয়েটা যদিও মহা ধুমধামের সাথে সম্পন্ন হয়, কিন্তু সত্যিকার অর্থেই তার জীবনটা আসলে অতটা সুখের হতে পারে নাই। কারণ প্রাসাদ রাজনীতির সঙ্গে তার নিজের কোনো সম্পর্ক না থাকলেও তার স্বামীকে তো আসলে তিলে তিলে শেষ করে দিয়েছে। এবারে আমরা দেখি তার কিভাবে মৃত্যু হয়েছিল। তার আগে আমি বলি, এতক্ষণ আমরা যেভাবে পড়ালাম, তোমাদের কাছে কি মনে হলো? তোমরা কেমন বুঝলা বা কি, বা স্টোরিটা কেমন কি মনে হচ্ছে? একটা রিজুম করে দিয়েছি। এতক্ষণ যা যা পড়ালাম সেখান থেকে বলো। হুম, হ্যাঁ, এতক্ষণ পড়িয়েছি, বলো। আমি চ্যাটটা ওপেন করে দিয়েছি। কেমন কি লাগলো স্টোরিটা দেখে?
শর্ট মানে হচ্ছে আবু তালিব ধরো ভণ্ডামি, এমন আর কি, বাটপারি করা, এটা বলতে পারো। আমি যা যা বলছি এর বাইরে কোনো সৃজনশীল আসবে না। শিখ কি? ফারজানার শিখ হচ্ছে এটা একটা ধর্ম। ভারতে আছে অনেক শিখ, ভারতের বাইরেও আছে, বাংলাদেশেও আছে, কিন্তু সংখ্যা অনেক অল্প। আচ্ছা, একজন একটু বিরতি দিতে বলছে, আমরা কি একটা বিরতি দিতে পারি 10 মিনিটের নাকি? তোমরা বলো তো, বিরতি দিব? একটা 10 মিনিটের বিরতি দিতে পারি, বা নামাজ আসছে যেহেতু আগে আগে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, বর্তমান চিত্রও তাই, পৃথিবীটাই তো এমন। হুম। আর সিরাজউদ্দৌলাকে কেন স্বাধীন নবাব বলা হয়, ইরিন যে এই প্রশ্নটা করেছে, কারণ ইরিন আমাদের এরপরে তো ইংরেজদের শাসন শুরু হলো, তো আমরা তো তখন আর স্বাধীন ছিলাম না, ও তো আরেক দেশের, এখানে এসব পাকনামি করতে আসছে, এই তো। জৈন ধর্মটা বুঝিনি, এটা একটা ধর্ম, এটা আবার বোঝার কি আছে? আমি যদি বলি যে খ্রিস্টান ধর্ম কি বলো, এরকম আর কি, এটা একটা ধর্মের নাম। তা আগে আগে ছেড়ে দিই, এটাই ভালো হয় মনে হয়। আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ, ক্লাসটা হচ্ছে কতটুকু পর্যন্ত বাকি। আজকে ক্লাসের টাইমিংটা আমি দেখি সবকিছু দেখে, তারপর যদি মনে হয় যে একটু আগে আগে তোমাদেরকে ছেড়ে দেওয়া যায়, তাহলে আমরা একটু আগে আগে ছেড়ে দেবো, সমস্যা নেই। তা আমাদের ক্লাসটা ঠিক 1টা পর্যন্ত। তো যেহেতু আমাদের ক্লাসটা 1টা পর্যন্ত, তাহলে আমরা এখন একটা ছোট্ট 10 মিনিটের ব্রেক নিতে পারি। 12:30 বাজে এখন। আমরা একটা 10 মিনিটের ব্রেক নিই। ইনশাল্লাহ ঠিক 11টা 41-এ ফিরবো, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস প্র্যাকটিস করাবো। তো তোমরা কেউই ক্লাস থেকে যাবে না, আমরা জাস্ট একটা 10 মিনিটের বিরতি নিচ্ছি, যেহেতু সবাই চাচ্ছ। আচ্ছা, স্যার, আমি তো জানতাম কেউ কারো কিছু চুরি করে কখন কোনো কিছুতে সফল হয় না, তবে ইংরেজরা কিভাবে পাচ্ছে? আহ কঠিন প্রশ্ন। সফলতার অনেক রকম সংজ্ঞা আছে। ওরা যেটা করেছে ওরা কোনো মানুষের মতো কাজ করে নাই, এটা হচ্ছে কথা। তাহলে আমরা একটু একটা পজ দিই, হ্যাঁ, 10 মিনিটের জন্য আমরা এই চ্যাটটা একটু পজ দিচ্ছি। ইনশাল্লাহ ঠিক 11টা 41 আমরা ফিরে আসছি। আমি সবাইকে চাই।
এই জন্য আমি আসলে অনেক সময় ব্রেক দিতে চাই না, এই যে ব্রেক দিছি 100 স্টুডেন্ট নাই। যাই হোক, আমরা এখন দেখব কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের পরিচিতি, যারা লাস্ট মোমেন্টে জীবনের শেষে তাদের পরিণতি কি ঘটেছিল সেটা এখন আমরা দেখব। প্রথমে আসা যাক আলীবর্দী খাঁ। আমরা জানি উনি সাধারণ মৃত্যুবরণ করেছিলেন 80 বছর বয়সে। সিরাজউদ্দৌলা কিভাবে মৃত্যুবরণ হয় সেটা বললাম, 2রা জুলাই 1757 সালে, এবং তিনি মৃত্যুবরণ করেন মূলত আসলে তাকে হত্যা করা হয়। মোহাম্মদী বেগ টাকার জন্য তাকে খুন করে। নারায়ণ সিং, হচ্ছে ক্লাইভ নিজে গুলি করার সঙ্গে সঙ্গে নারায়ণ সিং এর মৃত্যু হয়। এরা ছিল সিরাজের পক্ষের লোক। নারায়ণ সিংকে নিয়ে যদিও আলাদা করে ওখানে পড়ায়নি। মীর জাফর কুষ্ঠ রোগেও সারা শরীর পচে মারা গেছে। ঘসেটি বেগম তো মিরনের চক্রান্তে আলটিমেটলি কি করে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলছে। মোহাম্মদী বেগ এই যে মারছিল নবাবকে, কি হয়েছে ওর লাস্টে? জনগণকে এত অপমান করছে, এত অপমান করছে, লাস্টে এটা নিতে পারেনি, ও তারপর আত্মহত্যা করে কূপে। এরপরে লর্ড ক্লাইভ ভারত লুণ্ঠনের বিপুল অর্থ, সে কত ছিল একটা চোর, ব্রিটিশ কোষাগারে না রেখে আত্মসাৎ করার অপরাধে অভিযুক্ত হয়। লজ্জায়, অপমানে ও জীবনের শেষের দিকে সে ক্লিনিক্যাল ডিপ্রেশনের একজন রোগী ছিলেন। পরবর্তীতে সে আত্মহত্যা করে। মিরন, এই মানে শয়তানটা, ওর বাপ একটা শয়তান ছিল, একটা শয়তান, ওর বাপ একটা শরীর পচে গলে মরছে। ও হচ্ছে বজ্রাঘাতে মারা যায় অকালে। অ্যাডমিরাল ওয়াটসন পলাশির যুদ্ধের 2 মাস পরে অসুস্থ হয়ে কলকাতায় মারা যান। উমিচাঁদ টাকার শোকে পাগল হয়ে পথে পথে ঘুরে অকালে মারা গেছে উমিচাঁদ। টাকার শোকে পাগল হয়ে পথে পথে ঘুরে অকালে মারা গেছে উমিচাঁদ। এখন এই উমিচাঁদের কাহিনীটা আবার ইন্টারেস্টিং। এই উমিচাঁদ নিজে এত ধনী, কিন্তু যখন আসলে মানুষ টাকার নেশায় পড়ে যায় তখন আচ্ছা, এই চ্যাটটা ওপেন করে চলে গেছে কে? ওয়েট, চ্যাটটা অফ করি। হ্যাঁ, গত 20 মিনিট হিমালয় আলাদা করে তেমন কিছু পড়ানো হয়নি, কারণ 10 মিনিট বিরতি ছিল। আচ্ছা, উমিচাঁদ নিজে হচ্ছে যথেষ্ট ধনী ছিলেন, কিন্তু এরপরেও 2 লক্ষ টাকা তাকে দেওয়া হবে এইরকম একটা লোভে সে হচ্ছে তখন তোমার ক্লাইভের সঙ্গে যায়। এখন ক্লাইভ যেটা করে, ও তো ছিল চোরের উপর বাটপার। ও হচ্ছে তোমার 2টা দলিল রাখে, একটা দলিল থাকে রিয়েল আর একটা দলিল থাকে ফেক। মূলত ফেক দলিলটাতে হচ্ছে সিগনেচারটা করায়। যখন সিরাজের পতন ঘটেছে, সবকিছু ডান, ইংরেজরা ক্ষমতা এসেছে, তখন উমিচাঁদ হচ্ছে ক্লাইভের কাছে আসে টাকা চাইতে। ক্লাইভ আকাশ থেকে পড়ে, টাকা? কিসের টাকা? উমিচাঁদ তো ব্যাক করলো, এগুলো কিসের টাকা মানে? আমার টাকা? তুমি কিসের টাকা? কই, এগুলো নিয়ে তো কোনো কথাই হয় না আমার সাথে, তুমি পাগল হয়েছো নাকি মিয়া? উমিচাঁদ, আরে দলিল আছে, ফাইজলামি করতেছো নাকি তুমি ক্লাইভ? তো কই কিসের দলিল আনো তুমি, তোমার দলিল? ক্লাইভ দলিল আনো। তখন ক্লাইভ কই, ফাইজলামি করো মিয়া, তুমি এটা একটা ফেক দলিল নিয়ে আসছো। উমিচাঁদ এই কষ্ট সহ্য করতে পারে নাই। সে শেষ জীবনে পাগল হয়ে যায়। শেষ জীবনে না, সেই কষ্টটা নিতে পারে না, টাকার কষ্টে সে পাগল হয়ে যায়। পরে সে পথে পথে ঘুরে পাগল হিসেবে সে মারা যায়। ওয়াটস দেশে ফিরে যান, অকালে মৃত্যুবরণ করেন। জগৎ শেঠ, রায় দুর্লভ, হিয়ার লতিফ, এরা মীর কাসিম তাদের 3জনকে আলাদা 3টি বস্তায় বেঁধে জীবন্ত গঙ্গায় ফেলে দিয়েছিল। কত বড় বড় কথা ছিল এদের। এরা হচ্ছে তোমার নবাবকে ধার দেয়, এই করে সেই করে। শওকত মানে ঘসেটির ছেলে শওকত জং, পলাশির যুদ্ধের পর কোম্পানি তাকে বরখাস্ত করে। সেই অপমান সহ্য করতে না পেরে ইংল্যান্ডের রাস্তায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। কি হয়? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। মীর কাসিম শেষ জীবনে দিল্লির রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে মরেছিলেন মীর কাসিম। তো মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? তোমরা একটু চ্যাটে অ্যান্সার দিবা। হ্যাঁ, এই অ্যান্সার গুলোর পরে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিব। তোমরা অ্যান্সার দেওয়ার সময় তোমরা অবশ্যই একটু প্রথমে প্রশ্নের নাম্বারটা লিখবা, যদি এখানে প্রশ্নের নাম্বারটা দেওয়া নাই, বাট আমি তাও লিখে দিচ্ছি এখানে। তো এটা আমরা 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্র্যাকটিস বুকটা আপলোড হবে ইনশাআল্লাহ, এটা নিয়ে চিন্তা নিও না তোমরা। এটা ছিল অন্তিম প্রচেষ্টা। এটা অনেকেই সি কেন দাগাচ্ছ আমি বুঝলাম না। মুষ্টিবদ্ধ হাত, অন্তিম প্রচেষ্টা মানে শেষ চেষ্টা এটা। ঠিক আছে, 2 নম্বরটা অ্যান্সার করো। সিরাজউদ্দৌলাকে দ্য ব্রেভেস্ট সোলজার কে আখ্যা দিয়েছিল? আচ্ছা, এটা আসলে বেশিরভাগই মানুষই পারবা না। এটা হচ্ছে তাকে দিয়েছিল ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে সিরাজউদ্দৌলাটাকে মীর মর্দানকে। তা আমি একটু বলে দিই না, কারণ আমার মনে হয় তোমরা যেহেতু এতটা গভীরভাবে পড়ো নাই, বেশিরভাগই এখন আন্দাজে অ্যান্সার দিতে থাকবে। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। সিরাজ কোন প্রসঙ্গে কথা বলেছিলেন?
সিরাজ মূলত যুদ্ধক্ষেত্রে নিজেই সরাসরি অংশগ্রহণ করবেন, ওটার জন্য এটা বলেছিলেন। সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে নবাবের সৈন্যদের। তারা স্ট্যান্ডিং লাইক পিলার্স মানে তারা দাঁড়িয়ে ছিল পিলারের মতো, তারা আলটিমেটলি যুদ্ধ করে নাই, এটাই বুঝিয়েছে। এখন থেকে কারো শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না। সিরাজউদ্দৌলা নাটকে যিনি আশা ব্যক্ত করেছেন তিনি হচ্ছেন মীর জাফর। তো সৃজনশীল প্রশ্ন এখানে ২ টা দিয়েছি। আমি আলাদা করে সৃজনশীল প্রশ্নগুলো এখন এই মুহূর্তে প্র্যাকটিস করালাম না। 47 বেজে গেছে অলরেডি। আমার নিজেরও শরীরটা একদমই ভালো ঠেকছে না। এবং যেই ২ টা সৃজনশীল আছে তোমাদের এর বাইরে আসলে এই আঙ্গিকের বাইরে তেমন কিছু আসার মতো নাই তোমাদের পরীক্ষায়। তো তোমরা অবশ্যই এটা পড়বা। আর তোমাদের যেকোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাসটা নিয়ে তোমরা তোমাদের Facebook গ্রুপে প্লিজ করে দিও প্রশ্নটা। ইনশাআল্লাহ আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবার সর্বাত্মক চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকে গ্রুপে ইনশাআল্লাহ উত্তর দিব। আমার শরীরটা বেশ খারাপ ঠেকছে। তোমাদের আবার দেখা হবে। দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।